আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর গেম শুরু হচ্ছে 23 মে থেকে। এতে থাকছে বয়সভিত্তিক বিভিন্ন বিভাগের টেবিল টেনিস এবং ক্যারম প্রতিযোগিতা। এছাড়া আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এ ব্যাপারে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য। তিনি বলেন, নমস্কার, আমাদের ইনডোর গেম আগামী 23 তারিখ থেকে শুরু হচ্ছে। ইনডোর গেমে প্রথম দিনে থাকবে টেবিল টেনিস কম্পিটিশন। টেবিল টেনিস কম্পিটিশনের মধ্যে আমাদের ডিএসএতে একজন স্পন্সরার এগিয়ে এসেছেন, কৃষ্ণেন্দু রায়, নরসিং স্কুলের প্রাক্তন শিক্ষক। উনির পিতার স্মৃতিতে কৃপাময় রায় মেমোরিয়াল অ্যানুয়াল টেবিল টেনিস কম্পিটিশন শুরু হবে 23 তারিখ। 26 তারিখ বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই ক্যাটাগরিতে আন্ডার 11 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 13 ক্যাডেট বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 15 সাব জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 17 জুনিয়র বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 19 ইউথ বয়েজ অ্যান্ড গার্লস, ম্যান অ্যান্ড উমেন সিঙ্গল, ভেটারেন 40+ সিঙ্গল, ম্যান ডাবলস খেলা। এই 8টা ইভেন্ট নিয়ে টেবিল টেনিস টুর্নামেন্ট আগামী 4 দিন চলবে, 23, 24, 25, 26 ডিএসের ইনডোর হলে, এবং 26 তারিখ বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমাদের এই ট্রফিগুলোর সঙ্গে সঙ্গে ক্যাশ মানিও থাকবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। আজকে আমরা এইমাত্র কিছুক্ষণ আগে এক সাংবাদিক সম্মেলন করেছি। আমার আগামী 24 তারিখ বিকাল 4 ঘটিকায় ডক্টর সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ মানি ক্যারম কম্পিটিশন শুরু হবে। এটা 24 এবং 25 চলবে। 26 তারিখ বিকেলে এটারও একসাথে ইনডোর হলে পুরস্কার দেওয়া হবে। ক্যারম বোর্ডটা আমরা আন্ডার 15 বয়েজ সিঙ্গল, ম্যান ওপেন সিঙ্গল, ম্যান ওপেন ডাবল, এই 3টা ইভেন্ট রেখেছি। এবং এইটার মধ্যে আমাদের আন্ডার 15 এইজ গ্রুপ মাস্ট প্রডিউস করতে হবে ভ্যালিড এইজ প্রুফ সার্টিফিকেট। আমরা ক্যারামের প্রতিটা বিভাগে চ্যাম্পিয়ন 700 টাকা এবং রানার্স আপ 500 টাকা সঙ্গে ট্রফি দেব। এই আমাদের আগামী 4 দিনের টুর্নামেন্ট। আমরা 24-25 ভলিবল টুর্নামেন্ট করব। 24 তারিখ আমাদের ইন্টার ক্লাব রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট হবে। আর 25 তারিখ কণিকা স্বামী রুরাল ওপেন ভলিবল হবে। আমরা এই দুটা আমাদের জেলা ক্রীড়া সংস্থার মাঠে হবে, এবং টেবিল টেনিস আমাদের জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলে হবে। ক্যারাম বোর্ড আমরা ক্রিকেট প্যাভিলিয়নে হবে। আর এই খেলাগুলা ইনডোরের খেলা, এইটা 24-25-এর। এবং আমরা একটা আনন্দ প্রকাশ করছি আরেকটা কারণে, আমরা বিগত 19 মে জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো শহীদ দিবস মানিয়েছি। আমরা সেই দিন আমাদের জেলা ক্রীড়া সংস্থার কমপ্লেক্সে প্রবেশদ্বারের সম্মুখে আমরা স্মৃতিসৌধ স্থাপন করেছি, যেটার দাবি এসেছিল টিচার্স ওয়েলফেয়ার ফোরাম থেকে। আমরা জেলা গভর্নিং বডির মিটিংয়ে ওনাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা তড়িঘড়ি করে আমরা এই 19 মে 2025 সালে আমাদের জেলা ক্রীড়া সংস্থায় শহীদ স্মৃতিসৌধ স্থাপিত হয়েছে। তার জন্য আমি গর্বিত বোধ করছি, কারণ আমাদের টার্মে, এই কমিটির টার্মে হয়েছে, এবং আমরা হয়তো থাকবো না, কিন্তু এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে ক্রীড়া সংস্থার ময়দানেও একাদশ ভাষা শহীদদের সম্মানার্থে জেলা ক্রীড়া সংস্থা যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি আমার প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের মাধ্যমে একটা আবেদন থাকবে, প্রতি বছর শহীদ বেদিতে আমরা আপামর জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হবে, যাতে শহীদ বেদিতে এসে সবাই মাল্যদান করতে পারেন। উন্মোচন করেছেন আমাদের শিক্ষাবিদ, ভাষা গবেষক, গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য মহাশয়। ওনার সঙ্গে ছিলেন যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ এবং আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়। আমরা এটা অনেকের, দীপায়ন চক্রবর্তী মহাশয় সহ বিভিন্ন জনের থেকে সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা নিয়ে আমরা এটা তৈরি করেছি। এবং
সেই দিন আমাদের প্রোগ্রাম সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান ছিল। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা আত্মবলিদানকারীদের সরকারিভাবে শহীদ স্বীকৃতিকে সমর্থন জানিয়েছেন আসাম সাহিত্য সভার পদাধিকারীরাও। এবং প্রথমে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শিলচর সরলা বিরলা জ্ঞানজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর দ্বারা একটি পথনাটক পরিবেশন করা হয়, যার নাম ছিল রক্ত দিয়ে লেখা ভাষা। পর্যায়ক্রমে নৃত্য পরিবেশন করেন সুস্মিতা নাথ চৌধুরী ও সঙ্গীতা দাস। আবৃত্তি পাঠ করেন শান্তশ্রী সোম, অর্পিতা নাথ এবং শিশু শিল্পী বিদিশা কর। সঙ্গীত পরিবেশন করেন এতদ অঞ্চলের স্বনামধন্য গায়ক বিশ্বজিৎ রায়চৌধুরী, রতীন্দ্র চক্রবর্তী ও গায়িকা কল্যাণী দাম। সর্বশেষে সমবেত সঙ্গীত পরিবেশন করে প্যারামাউন্ট স্কুলের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠান শেষ করে আমরা জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্যরা আমরা মিছিল করে জেলা ক্রীড়া সংস্থা হইতে আমরা গান্ধীবাগে যাই এবং সেখানে গিয়ে আমরা গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। সেই দিন বিকেলবেলা আমরা 11টা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করি আবার। এবং আবারও বলছি যে আমরা সবার কাছে প্রার্থনা করছি যে এই শহীদ দিবসের দিনটি জেলা ক্রীড়া সংস্থা সবের জন্য ওপেন রইল এবং প্রতিটা নাগরিক আপামর জনসাধারণের কাছে অনুরোধ রইল প্রতি বৎসর 19 মে এখানে এসে মাল্যদান করা এবং শহীদ দিবস উদযাপন করার আবেদন রইল। ধন্যবাদ। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সপ্তাহে অনুষ্ঠিত নুরুদ্দিন সিনিয়র আন্তজেলা ক্রিকেটের খেলাগুলো অমীমাংসিত রয়েছে। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, এই সপ্তাহের খেলাগুলো মানে আমাদের সেকেন্ড রাউন্ডের খেলাগুলো ছিল তেজপুর, করিমগঞ্জ, শ্রীভূমি আর বঙ্গাইগাঁওর মধ্যে ছিল। এরা এখানে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচ ছিল তেজপুর আর শ্রীভূমির মধ্যে ছিল। কিন্তু ম্যাচটা মানে একদিনই করানো গিয়েছে, মানে আমাদের বরুণদেবতার জন্য ম্যাচ করানো যায়নি, একদিনই হয়েছে। ধরেন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম হয়েছে। এরকম মধ্যে বঙ্গাইগাঁও তেজপুর 25 ওভারে 126 রান করে 6 উইকেট ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল। তারপরে এটা মানে ফার্স্ট ইনিংস ছিল, মানে লাস্ট দিনের ধরেন 2.5 ঘন্টা খেলা হয়েছে। ওই খেলার মধ্যেই মানে তেজপুর 25 ওভারে 126 রান 6 উইকেটে ডিক্লেয়ার দেওয়ার পরে শ্রীভূমি 66 রানে 8 উইকেট চলে গিয়েছে। এরপরে আর মানে খেলা শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, যার জন্য মানে এই ম্যাচটি ড্র হয়ে যায়। 3 দিনের মধ্যে একদিনই খেলা হয়েছিল, ওই মানে লাস্ট ডে 3 ঘন্টায় খেলা হয়েছিল। ওই ম্যাচটা পরে অমীমাংসিতের মধ্যে 1-1 দুটো টিম 1 পেয়ে যায়, শ্রীভূমি 1 আর তেজপুর 1। তারপরের দিন গ্যাপ ছিল, খেলা ছিল না এদিন, মানে পরের দিনেও পরের দিন খেলা ছিল আমাদের শ্রীভূমি আর বঙ্গাইগাঁওর মধ্যে। পরে প্রথম দিন খেলা হয়নি। দ্বিতীয় দিন ধরেন টির পরে খেলা শুরু হয়েছিল, কিন্তু খেলা শুরু হয়ে টস হয়ে গেছিল। টস হওয়ার পরে মানে খেলা শুরু হবে, ফিল্ডে নেমে গেছে প্লেয়ার, আবার বৃষ্টি এসে গেছে, যার জন্য দ্বিতীয় নম্বর দিনেও খেলা হয়নি। দ্বিতীয় নম্বর দিন ওইটা দিন ভালো ছিল, যার জন্য একটু খেলা করানো গিয়েছে। তার মধ্যে 74 for 8 করিমগঞ্জ ছিল। এরপরে আবার মানে প্রথম দিন ওই যে খেলা হয়েছে আর দ্বিতীয় দিন একটু খেলা হয়েছে 74 for 8, ধরেন 1 ঘন্টা খেলা হয়েছে। এরপরে আর খেলা করানো যায়নি, কারণ অনবরত বৃষ্টি পড়ছিল। কালকেও সেম ছিল, সকাল থেকে খালি বৃষ্টি পড়ছিল, যার জন্য মানে আম্পায়ার টাইম দিয়েছিল 9:45-এ খেলা শুরু হবে, কিন্তু বৃষ্টির জন্য আর কালকে খেলা করানো যায়, যার জন্য এই ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। যার জন্য এই শ্রীভূমি 1 পয়েন্ট পেয়েছে এবং বঙ্গাইগাঁও 1 পয়েন্ট পেয়েছে। আগামীকালকে, আজকে রেস্ট ছিল, আগামীকালকে লাস্ট ম্যাচ আছে তেজপুর আর এই বঙ্গাইগাঁওর মধ্যে। কিন্তু কালকে যদিও ম্যাচ শুরু হয়, কিন্তু এটা লাঞ্চের আগে হবে না, লাঞ্চের পরেই হবে খুব সম্ভবত, কারণ এখনো মাঠ ভিজা আছে। আর বৃষ্টি এখন তো একটু থেমেছে, আগে বৃষ্টি হয়েছে, মানে 7টার থেকে বৃষ্টি আর হচ্ছে না।
এখন পর্যন্ত বৃষ্টি নেই, এমন দেখা যাক কালকে কি হয়। তো আবহাওয়ার কারণে কালকের খেলা বিঘ্নিত হলে সময় কি আরো দেওয়া হবে, না কালকেই শেষ হয়ে যাবে? না না, কালকে শেষ হবে, এটা তো 3 দিনের খেলা আছে। কালকে তো প্রথম দিন স্টার্ট হবে, আরো 2 দিন থাকবে খেলা। হুম। এটা তো ম্যাচ 3 দিনের হচ্ছে। হুম। কালকে যদি খেলা না হয় তাহলে তো আরো 2 দিন থাকবে। এখন 2 দিন বৃষ্টির জন্য করানো যাবে কি না, এটা তো বৃষ্টির উপর ভরসা, হ্যাঁ, আমরা তো কিছু বলতে পারি না এটা। হ্যাঁ। তো অন্যান্য শহরে যে খেলাগুলো ছিল না, সবগুলো অন্য শহরে সেম প্রবলেম হয়েছে। মানে ওই তিনসুকিয়া ভেন্যুতে এই প্রথম ম্যাচ হয়নি, সেকেন্ড ম্যাচে ওই প্রথম ম্যাচ ছিল শিলচর এবং গুয়াহাটির মধ্যে, কিন্তু এদিন খেলা হয়নি। পরের ম্যাচ ছিল শিলচর আর ডিব্রুগড়ের মধ্যে, ওই একদিনই খেলা হয়েছে, মানে 2-3 ঘন্টা। হুম, হুম, যেটাতে ডিব্রুগড় 125 রানে অল আউট হয়ে গিয়েছিল। তারপরে শিলচরের 23 রানে 3 উইকেট চলার পরে দিন শেষ হয়ে যায়, পরের দিন আর খেলাই হয়নি। হুম, হুম, হুম। এখন কালকে আছে এই গুয়াহাটি আর ডিব্রুগড়ের মধ্যে ম্যাচ। এখন দেখা যাক তিনসুকিয়া ভেন্যুতে খেলা হয় কিনা। আর আরেকটা ভেন্যু আছে গোলাঘাটে মানে হয়, মানে আমি এখন তো দেখছি না, মানে আগে দেখেছিলাম কিন্তু এখন তো খেলা হচ্ছে মনে করে বোঝা যাচ্ছে না। হুম, হুম, আর কোনো ভেন্যুতেই খেলা হয়নি এখনো। হুম, হুম। তো নুরুদ্দিন, ক্রিকেটের এই খেলাটার শেষ হওয়ার পর হাইলাকান্দিতে ক্রিকেটের পরবর্তী কোনো আয়োজন রয়েছে কি? পরবর্তী এই যে বললাম, আমাদের তো এইটার জন্য খালি মহিলাদের একটা ক্যাম্প, মানে আমরা একটা স্ক্রিনিং করিয়েছি, মানে আমরা 30-35 জনের থেকে আমরা একটা বেছে নিয়েছি, ওদেরকে নিয়ে আমরা 15-20 জনের রেসিডেন্সিয়াল ক্যাম্প করব। এটা আগেই করানোর কথা ছিল, কিন্তু এই যে আমাদের ফার্স্ট রাউন্ড দিয়ে দিয়েছে, সেকেন্ড রাউন্ডও দিয়ে দিল, যার জন্য আমরা এটা মানে এই রেসিডেন্সিয়াল ক্যাম্পটা করাতে পারছি না। হুম, 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 কিন্তু মানে এখন যদি বরুণ দেবতা সাহায্য না করেন তাহলে তো ক্যাম্প করানো সম্ভব হবে না, কারণ এরকম বৃষ্টি থাকলে ক্যাম্প কিরকম করবো, ক্যাম্প করার কোনো সম্ভাবনাই নেই। হুম, হুম, হুম। যদি বরুণ দেবতা ঠিক থাকেন তাহলে ক্যাম্প হয়ে যাবে, এই মানে 4-5 দিনের মধ্যে হয়ে যাবে ক্যাম্প। এই মৌসুমে মানে সুযোগ পেলে হবে না হয়। হ্যাঁ, সুযোগ পর যদি দেখা যায় যে মানে ওয়েদার সব ঠিক আছে তাহলেই ক্যাম্পটা হয়ে যাবে, না বাকি হলে তো বাকি সেপ্টেম্বর। প্রস্তুতি সব ঠিকই আছে। হ্যাঁ, বাকি সব প্রস্তুতি ঠিকই আছে, কিন্তু মানে অবিরল বৃষ্টি হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বৃষ্টি তো মানে থামছেই না, মানে কোনো দিকেই থামছে না, তার জন্য মানে খেলা করানো সম্ভব হচ্ছে না। মাঠের অবস্থাও হয়তো ততটা। মাঠের অবস্থা ততটা ভালো নয়, মানে খেলা করানোর উপযোগী হওয়ার পরে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। হুম, আমরা গ্রাউন্ড স্টাফ 12-13 জন আছে, আমরা সাথে আছি, কিন্তু এই মানে মানে খেলার উপযোগী করার পর খেলা টস হচ্ছে, টস হওয়ার পরে মানে খেলা শুরু হবে এরকম মধ্যে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। হুম, হুম, আর বৃষ্টি আসলে অনবরত বৃষ্টি হয়ে যায়, যার জন্য মানে খেলা করানোর কোনো চান্সই থাকে না। হুম। এখন দেখা যাক কালকের ম্যাচটা, মানে আমার আমার যতটুকু হিসাব মানে লাঞ্চের আগে তো হবে না, লাঞ্চের পরে স্টার্ট হবে, যদি স্টার্ট হয়। কালকে হয়তো কিছুটা এরপরে যদি সময়। বৃষ্টি থাকে না, বৃষ্টি থাকলে আবার বলা যাচ্ছে না কি হবে। হুম। যদি বৃষ্টি থাকে না তাহলে লাঞ্চের পরে হবে, আর বৃষ্টি থাকলে তো বলা যাচ্ছে না কোন সময় হবে। সম্প্রতি শ্রীভূমি জেলার সীমান্ত শহরে চেস টুর্নামেন্টে বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ জেলা দাবা সংস্থার সভাপতি পঙ্কজ রায়চৌধুরী বললেন, সত্যি আজকে একটা দারুণ দিন। আমি তো এখানে থাকি না এখন, তাই আমি পুরো সময়টা থাকতে পারিনি। আমি আজকে এসে দেখলাম জাহানের সাথে আমার রেগুলারই কথা হচ্ছিল বা বাকিদের সাথে। নতুন কমিটি যেটা হয়েছে, প্রথম টুর্নামেন্ট যেটা উনি বলছিলেন, সত্যি দারুণ পার্টিসিপেশন, অনেক বাচ্চাদের নতুন মুখ আমি দেখতে পাচ্ছি, এর জন্য থ্যাঙ্কস গোজ টু একাডেমি। সুজয়দাম, সৈয়দ জাহান হোসেন একাডেমিতে যেভাবে বাচ্চাদের শেখাচ্ছেন, তাতে করিমগঞ্জ থেকে আমরা অনেক রেটেড প্লেয়ার বেড়ে গেছি। আপনারা দেখেছেন, আমরা যখন 2 বছর বা 3 বছর আগে যখন শুরু করেছিলাম, তখন যতজন রেটেড প্লেয়ার ছিল তার থেকে অনেক রেটেড প্লেয়ার বেড়ে গেছে। আজকে দাবা অ্যাসোসিয়েশন যে জায়গায় আজকে পৌঁছেছে, এর পেছনে যখন রাজকুমার নাথ মহাশয় ওনারা যখন শুরু করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন আজ থেকে অনেক অনেক বছর আগে, আজকে উনিও দেখে খুশি হচ্ছেন যে করিমগঞ্জের দাবা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অনেকটা জায়গায়। যে কথাটা আমাদের একাডেমির চেয়ারম্যান স্যার টাচ করেছিলেন, যে আজকে ভারতবর্ষ থেকে 18 বছর বয়সের একটা ছেলে কিন্তু বেরিয়েছে দাবা, এবং আমি যতটুকু জানি বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ফ্যামিলি থেকে কিন্তু দাবা খেলতো, কোনো প্রতিষ্ঠিত প্লেয়ার সেরকম কিন্তু ছিল না। ইভেন ও যখন চ্যাম্পিয়নশিপে যাচ্ছে, হি ওয়াজ নট ইভেন ও কিন্তু সব থেকে
ফেভারিট প্লেয়ার ছিল না, ওর থেকে সবাই ভাবছিল প্রজ্ঞানন্দ হয়তো যাবে চ্যাম্পিয়নশিপ করতে, কিন্তু আলটিমেটলি মুকেশ বেরিয়ে গেল। আজকে বাচ্চাদের আমি আরেকটা কথা বলছি, আজকে ভারতবর্ষে তোমরা হয়তো যে ব্যাপারটা বেশি রিলেট করতে পারো, যদিও আমরা দাবা নিয়ে কথা বলছি, কিন্তু তোমরা অনেক বেশি হয়তো ক্রিকেট ফলো আপ করো। আজকে ইন্ডিয়ান ক্রিকেটে যে ছেলেটা খেলছে 21 বছর বয়সের ছেলে যশস্বী জয়সওয়াল, ও বাবার সাথে মুম্বাইতে ফুচকা বিক্রি করছে, বাবাকে সাহায্য করছে, ফুচকা বিক্রি করছে। তো সে জায়গা থেকেও উঠে আসা যায়, সব কিছুই পসিবল। এর জন্য সবথেকে দরকার হচ্ছে আজকে যখন বাচ্চা বসে থাকে তখন বাচ্চার মধ্যে সেই স্বপ্নটা কিন্তু জাগিয়ে দেয় ওর মা বাবা। আজকে যে ছেলেটা অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করলো রেড্ডি, ওর মা বাবা, আমি পড়েছি বাবার কান্না দেখছিলাম যেদিন সেঞ্চুরি করলো। তো বাবা যখন কতটুকু স্যাক্রিফাইস করেছিল, চাকরি টাকরি ছেড়ে ওর জন্য ও ক্রিকেটে চলে গিয়েছিল। এরকম দাবাতেও যারা আছে প্রত্যেকের পেছনে কিন্তু মা বাবার অনেক স্যাক্রিফাইস আছে। আজকে আমি কেন বলছিলাম মেহেদির মাকে বলতে, এর জন্যই বলছিলাম আজকে মেহেদি বা ইব্রাহিম যথেষ্ট ভালো খেলছে, কিন্তু জাহান আর ওর মিসেস মহসিনা, ও কিন্তু ওরা দুজন কিন্তু ওদের নিয়ে যাচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে। এই স্যাক্রিফাইসটুকু কিন্তু করতে হচ্ছে, না হলে ওরা এই স্কোপটা পেত না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য আমি চাইছিলাম ও কিছু বলুন। ও চাকরি করে, জাহানেরও বিজনেস আছে, সব কিছু মিলে অ্যাডজাস্ট করে, টাইম অ্যাডজাস্ট করে, সামো ম্যানেজ করে প্ল্যান্ড হতে টুর্নামেন্ট খেলছে। আমি গার্জেনদের একটা কথা বলবো, আমার ছেলে চেস খেলে বা খেলতো, এখানে একাডেমিতে শিখেছে। তো আমি একটা কথা বলবো, যে জায়গাটা আমাদের ভুল হয়েছে সে জায়গাটা আপনারা করবেন না। ভুলটা হচ্ছে আপনারা কিন্তু টুর্নামেন্টগুলো এআইসিএফ এর ক্যালেন্ডার দেখে বেছে বেছে টুর্নামেন্ট সিলেক্ট করে নেবেন। সুজয়দা আছেন, জাহান আছে, দে আর দ্য বেস্ট গাইড। ওদের সাথে কথা বলে বাচ্চাদের কোন কোন টুর্নামেন্টে যদি ওরা পার্টিসিপেট করে তাহলে রেটিংটা বাড়বে। কারণ একটা বাচ্চার যত রেটিং বাড়বে ও কিন্তু তত বেশি মোটিভেটেড হবে। তাই সিলেক্টিং দ্য টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট। হঠাৎ গিয়ে একটা টুর্নামেন্ট খেলে নিলাম এরকম না করে প্ল্যান্ড হয়েছে। বছরের প্রথম, এখন শুরু হয়েছে জানুয়ারি মাস, এআইসিএফ এর পুরো ক্যালেন্ডার বেরিয়ে গেছে অলরেডি, আপনারা নেটে পেয়ে যাবেন, না হয় জাহানের সাথে যোগাযোগ করবেন করে কোন কোন টুর্নামেন্টে আপনারা যেতে পারেন সেটা সিলেক্ট করুন। কারণ টুর্নামেন্ট না খেলে কিন্তু হবে না। হ্যাঁ, টুর্নামেন্টে বাচ্চারা হারবে, এটা নয় যে বাচ্চা গিয়েই আপনার চ্যাম্পিয়ন হয়ে যাবে বা বাচ্চা গিয়েই একটা প্রাইজ পেয়ে যাবে, সেটা কিন্তু ভাববেন না। সেই সাথে একটা কাজ করুন, গার্জিয়ানরা মিলে, এখানে যারা আছেন অনেক গার্জিয়ান আমরা দেখছি বা আরও অনেক গার্জিয়ান আছে, একা একা যাওয়াটা খুব অসুবিধা। আমিও গিয়েছি, অসুবিধা হয়, ম্যানেজ করা যায় না। অনেক সময় তো একজন গার্জিয়ান আরেকজনকে দুটো বাচ্চাকে নিয়ে যেতে পারছেন। একটা গ্রুপ, একটা টিম তৈরি করুন, তাতে কি হবে প্রত্যেকটা বাচ্চার ডেভেলপমেন্ট হবে। জাহান, আমি কথাটা ভেবে দেখো তোমরা, যে আজকে 8জন 10জন গার্জিয়ানরা আছেন, প্রত্যেকের পক্ষে হয়তো সবসময় ছুটি নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ কিন্তু চাকরি আছে, ব্যবসা আছে। এই কখনো একজন গেলেন, তারপর আরেকজন গেলেন, এভাবে অ্যাডজাস্ট করতে পারেন। এভাবে করতে পারলে কিন্তু দেখবেন বাচ্চারা আরও বেশি টুর্নামেন্ট খেলতে পারবে। আর এখানে যে সময় বাচ্চাদের এইজ দেখছি, এখনই কিন্তু সময়, উইদিন 14-15-এর মধ্যে যা করার করে নিতে হবে। তারপর দেরি হয়ে গেলে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা যতই বিভিন্ন এক্সাম্পল দিই, তারপর আমাদের মধ্যে একটা লিমিটেশন চলে আসে। একটা সময় গিয়ে পড়াশোনার খেলার মধ্যে যখন আমাদের ব্যালেন্সিংয়ের ব্যাপার চলে আসে, আমরা পড়াশোনার দিকে চলে যাই, উপায় নেই, কিছু করার নেই। সেটা থেকে বেরিয়ে আসতে পারে তখনই যখন দেখা যায় যে সেরকম সে জায়গাটায় পৌঁছে যাচ্ছে। যেমন আজকে আসামে যে ছেলেটা সব থেকে হয়তো গ্র্যান্ডমাস্টার হয়ে যাবে, এর মধ্যে মায়াঙ্ক, না, মায়াঙ্কের বাবার সাথে যখন কথা হয়েছিল, ওদের ছেলের ট্যালেন্ট দেখে ওরা কিন্তু ছেড়ে দিয়েছিল, ওদের প্রফেশন বন্ধ, কিছু ছেলেকে নিয়ে আছে। তো এরকম হয়তো আমার এখানে আসতে পারে। আজকে যারা বাচ্চারা বসে আছে এদের মধ্যে আসতে পারে। সব থেকে বড় দায়িত্ব হচ্ছে কিন্তু গার্জিয়ানদের। তাই চলুন আপনারা মিলে একটা প্ল্যানিং করুন, গার্জিয়ানরা মিলে একটা গ্রুপ তৈরি করুন নিজেদের মধ্যে। আমি বলছি না হোয়াটসঅ্যাপ গ্রুপ, গুড মর্নিং, গুড আফটারনুন, এগুলো আমি বলছি না। আমি বলছি যখনই আপনাদের দেখা হচ্ছে যে এই টুর্নামেন্টে আমি যেতে পারছি, চলো একসাথে যাই, ওই টুর্নামেন্টে আমরা যেতে পারছি, আমি যেতে পারছি না, আপনি বাচ্চাদের নিয়ে যান, এভাবে একটা কিছু করুন। আমি চাইছি আমার শ্রীভূমির যেসব ছেলেরা আজকে টুর্নামেন্টে এখানে ট্রেনিং নিচ্ছে, ওরা ম্যাক্সিমাম টুর্নামেন্টে পার্টিসিপেট করুন। প্র্যাকটিস হিসাবে দেখুন, আজকে যে টুর্নামেন্টটা হয়েছে, দুদিনের টুর্নামেন্ট, আমি বিং দ্য প্রেসিডেন্ট আমি একটা প্রস্তাব রাখছি আপনাদের সবার কাছে যে এ ধরনের টুর্নামেন্ট আমরা 2 মাস একটা করতে পারি কিনা, সেটা একটু চিন্তা ভাবনা করা যাক। এমন কিছু দেখুন, যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে একটা মিনিমাম খরচ করতে হয়। দাদা খুব সত্যি কথাই বলেছেন। দাদা, আপনার নামটা কি? আজকে প্রথম পরিচয় হলো। কোথা থেকে আসছেন আপনি? বাহ, আচ্ছা। তো দেখুন কত দূর থেকে উনি আসছেন। তো আজকে এরকম যদি হয় যে 2 মাস পর পর একটা টুর্নামেন্ট করতে পারি, তো আজকে যে টুর্নামেন্টটা হয়েছে যেটা বলছিলাম, তো প্রত্যেকটা টুর্নামেন্ট বা যে কোনো কিছু করতে একটা কোস্টিংয়ের ব্যাপার আছে। আজকে দাবা খেলাতে শেখানো হচ্ছে, আমাদের একাডেমিতে আমাদের একটা প্রস্তাব আছে, আমরা হয়তো আপনাদের সঙ্গে এর মধ্যে যোগাযোগ করব। আমাদের একটা চিন্তাধারা আছে যে একাডেমিটাকে আরেকটু আপগ্রেড টুর্নামেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা, যেমন ধরুন একটা বোর্ড, ডিজিটাল বোর্ড বা এরকম কিছু দিয়ে করা। তার জন্য কিছু ফিনান্সিয়াল ব্যাপার থাকবে, নিশ্চয়ই আমাদের তরফ থেকে থাকবে, সেখানে আপনাদেরও কিছুটা হলেও এগিয়ে আসতে হবে। আর একটা কথা মনে রাখবেন, দোষের
দশের লাঠি একের বোঝা। তাই সবাই মিলে যদি আমরা শেয়ার করি কিছু কিছু করে, কারোর উপরে বোঝা পড়বে না। কিন্তু আমার এই শ্রীভূমি শহর থেকে বা শ্রীভূমি জেলা থেকে অনেক ছেলেমেয়েরা, ইভেন হাইলাকান্দি জেলা থেকে উনি আসছেন, অনেকেই বেরিয়ে আসবে এখান থেকে। তো এই ব্যাপারগুলো একটু ভেবে দেখতে হবে। এগুলো যখন আমার একাডেমির চেয়ারম্যান স্যার আছেন, আমরা যখন বসে প্রস্তাব নেবেন, আমাদের একাডেমির উনি দায়িত্বে আছেন, আমার সৌরভবাবু আছেন, যখনই কথা হবে আপনাদের সাথে, আপনারা আপনাদের মতামতটুকু দেবেন, সাইলেন্ট থাকবেন না। ইয়েস ও নো, গার্জিয়ানরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি ধরুন একটা প্রস্তাব আসলো যে আমরা একটা টুর্নামেন্ট করি বা সামনে আমরা একটা ডিজিটাল বোর্ড করি, তার জন্য হয়তো আমাদের 5,000 টাকা লাগছে, আমার কাছে হয়তো রিসোর্স আছে 50 জন মানুষ আছে, তো 50 জন মানুষ যদি 5,000 টাকা চাই, 100 টাকা করে দিলেই হয়ে যাচ্ছে। তখন আপনারা সাইলেন্ট থাকবেন না, আমি নিজেও সাইলেন্ট থাকবো না, সবাই মিলে যাতে আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, যাতে করে আমরা খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভেবে দেখবেন এই ব্যাপারটা। আর 2 মাস পর টুর্নামেন্ট হোক, এ ধরনের টুর্নামেন্ট। বরাকবেলি, এটা তো বরাকবেলি ছিল, কিন্তু হাইলাকান্দি থেকে পার্টিসিপেট করেছেন, শিলচর থেকে হয়তো আসেননি কেউ। ঠিক আছে, আমি তবু ধরছি হাইলাকান্দি, শিলচর থেকে কেউ আসেননি। আমরা নেক্সট টুর্নামেন্টটা যদি আমরা আরেকটু বড়োভাবে করতে পারি, তাহলে শিলচর থেকেও প্লেয়াররা এখানে আসতে পারবে। আর ওখানে প্লেয়াররা এলে লাভটা কি দেখুন, যত কম্পিটিশন বাড়বে, যত বড় প্লেয়ার দেশে। আজকে জাহানের সাথে যখন একটা বাচ্চা খেলছে, যেমন আজকে সুদীপ্তর বাবাকে হারিয়ে দিয়েছে, আমি সকালেই ওকে ডেকে বলেছি তুই কী করলি, বাবাকে হারিয়ে দিই। তো দেখতেছেন এটা হচ্ছে এগিয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যত বাইরে থেকে প্লেয়ার আসবে, খেলতে আসবে, যখন একটু ভালো প্রাইজ মানি বা ভালো ট্রফি থাকবে বা টাইম থাকবে, তখন কিন্তু বাইরে প্লেয়ার আসবে। তো এগুলো একটু প্ল্যানগুলোতে আমাদের করতে হবে। আর আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা যেদিন থেকে দায়িত্ব নিয়েছি, আমরা প্রথমে একটা জায়গাতে জোর দিতে চেয়েছি সবসময়, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে খেলাধুলার টুর্নামেন্ট হবে। আমরা 2টো রেটিং টুর্নামেন্ট করছি, শিলচর রেটিং টুর্নামেন্ট হচ্ছে, আগামীতে আমরা রেটিং টুর্নামেন্ট করবো, স্কুল টুর্নামেন্টও করবো এর মধ্যে আমরা। তো সেগুলোতে আপনাদের গার্জিয়ানের তরফ থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। যেমন ধরুন উনি বলছিলেন প্রচারের কথা, আমি সবাইকে আজকে একটা কথা বলবো, আমি জানি না আপনারা দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সোশ্যাল মিডিয়া পছন্দ করি অপছন্দ করি, এটা একটা এফেক্ট আমাদের সবার উপরই আছে। তো আমি সবাইকেই বলবো, আমরা তো দেবই, আজকে প্রত্যেকের ফেসবুক ওয়ালে আজকে যে টুর্নামেন্টটা হয়েছে 2-1টা ফটো দিয়ে এগুলো একটু দেবেন। দিলে কি হবে জানেন, আর 2জন মানুষ জানতে পারবে, যেটা উনি বলছিলেন। স্যার আপনার নামটা কি? আব্দুল হামিদ স্যার যেটা বলছিলেন, যে আরও 2জন জানতে পারবে যে এখানে একটা একাডেমি আছে বা একটা টুর্নামেন্ট হচ্ছে। আপনার ফেসবুকে হয়তো আরও 1000 জন লোক আছে, আমার হয়তো 500 জন লোক আছে। তো এইভাবে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারবো মানুষের মধ্যে। আমাদের মিডিয়া জার্নালিস্ট যারা আছেন, ওরা তো আমাদের জন্য করছেন, এই ব্যাপারটা সবাই করবেন। যারা আমি রিকোয়েস্ট করবো টুর্নামেন্টের ব্যাপারে, চেস অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম, ইউ প্লিজ সার্কুলেট ইন ইউর সোশ্যাল মিডিয়া, তাতে করে একটা ইনডাইরেক্ট প্রচার হয়ে যাবে। আর যারা আজকে প্রাইজ পেয়েছে, বাচ্চারা বা বড়রা যারাই প্রাইজ পেয়েছেন, আমার সবথেকে ভালো লেগেছে আজকে যে আমাদের দাবার যে পিতামহ বিশ্ব শ্রীভূমিতে বলা হয়, সুজয়দাম প্রাইজ পাননি, এর জন্য আমি ব্যক্তিগতভাবে সব থেকে খুশি। 2টো কারণে খুশি, কারণ উত্তমের একটা বার্ডেন কমে গেল, কারণ সুজয়দা যখনই প্রাইজ পান সেই টাকাটা বাড়ি নিয়ে যেতে পারেন, আমরা খেয়ে নিই। তো উত্তমের দায়িত্ব থাকে, আজকে এটা থেকে উত্তম মুক্তি পেয়ে গেল। আর সেকেন্ড কথা হচ্ছে, আজকে এরকম 6 জন প্লেয়ার চলে আসছে যারা সুজয়দাকে বাইরে বের করে দিয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটাই এগিয়ে যাওয়া। তাই আপনারা সবাই বলছে যারা প্রাইজ পাওনি ওরাও কিছু মন খারাপ করবে না, কারণ মনে রাখবে জীবনে কেউ একবারে সাকসেসফুল হয় না। আর নাম্বার 1 হওয়াটাই লক্ষ্য নয়, লক্ষ্যটা হচ্ছে খেলে আনন্দ পাওয়া। খেলাটাকে শেখো, খেলাটাকে ভালোবাসো, জীবনে অনেক কিছু পাবে, একদিন তুমিও এই বড় প্রাইজটা তুমিও পাবে। তাই সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।